what is the product life cycle theory. Product life cycle theory ব্যাপারে কি আপনারা শুনছেন কখনো আগে? You have heard about this term. So এখানে যে জিনিসটা দেখেন যে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি বলে সবকিছুরই কিন্তু একটা কি একটা মানে জিনিসটা একটা ইনসেপশন হওয়ার পরে জিনিসটা একটা গ্রোথ হওয়ার পরে জিনিসটা একটা স্টেবল পজিশন হচ্ছে আবার ডিক্লাইন করে সবকিছুরই একটা জীবন চক্র যেটাকে প্রোডাক্ট লাইফ সাইকেল জীবন চক্র। মানুষ জন্ম হওয়ার পরে মানুষ আস্তে আস্তে কি হয় বড় হওয়ার পরে কি তখন একটা ম্যাচুরিটি হওয়ার পরে আস্তে আস্তে কি হয় আবার একটা মাঝ বয়সে আসার পর আবার আস্তে আস্তে বয়স বাড়ার পর আস্তে আস্তে জিনিসটা একটা সময় গিয়ে মানুষটা বয়সে মারা যায়। এরকমই একটা সবকিছুরই একটা জীবন চক্র থাকে দ্যাটস হোয়াট উই কল দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল এখানে কি বলছে দেখেন যে দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি রেমন্ড বার্নার যেটা ইয়া করছে দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি as products mature both the location of cells and the optimal production location will change affecting the flow and direction of trade. এখানে আমরা যে জিনিসটা দেখবো আমাদের যে মেইন কনসার্নটা সেটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডে যে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরিতে কি হচ্ছে যে একটা প্রোডাক্ট যখন ম্যাচিউর হয়ে যায় ফার্স্ট থেকে একটা প্রোডাক্ট যে সাধারণত নতুন থাকে স্মার্টফোন যখন আসছিল প্রথম ক্যামেরা সহ ইয়ে গেলে জিনিসটা কিন্তু টোটালি নতুন ছিল আমাদের মধ্যে এই কনসেপ্টই ছিল না যে ক্যামেরা মানে মোবাইলের মধ্যে ক্যামেরা থাকবে দ্যাট ওয়াজ নিউ বাট এখন কি জিনিসটা এরকম আছে মানে এখন কোনো নতুন কনসেপ্ট না নতুন কনসেপ্ট এটা সবাই ধরেই নিয়েছে যে ক্যামেরা ফোন মানে ক্যামেরা থাকবে এটাই স্বাভাবিক বাট একটা সময় কিন্তু জিনিসটা ছিল না ফোন ওয়াজ অনলি আ ফোন জাস্ট টু মেক কলস এন্ড রিসিভ কলস এন্ড টু টেক্সটিং বাট এটার সাথে ফোন অ্যাড করা হবে ঘড়ি স্মার্ট ফিচার্স কম্পিউটার সব কিছু একসাথে চলে আসবে এই কনসেপ্টটাই তো ছিল না তাই না তার মানে প্রোডাক্টটা কি হচ্ছে এখন আস্তে আস্তে কি হচ্ছে ম্যাচিওর হচ্ছে না জিনিসটা স্মার্টফোনের প্রোডাক্টটা কি ম্যাচিওর হয়ে গেছে তাই না তার মানে কি লোকেশন অফ সেলস এন্ড দ্য অপটিমাল প্রোডাকশন লোকেশন উইল চেঞ্জ এফেক্টিং দ্য ফ্লো এন্ড ডিরেকশন অফ ট্রেড তাহলে এখন দেখেন ফার্স্টে কিন্তু অনেক অত্যাধুনিক যারা ইউএস এর মতো মার্কেটে জাস্ট খালি ফোনের ইয়াটা হতো বাট যখন জিনিসটা প্রোডাক্ট আস্তে আস্তে ম্যাচিওর হয়ে গেছে এখন কি হয়েছে মানে লোকেশন অফ সেলস চেঞ্জ হয়ে গেছে না ইউএস এও দেখা গেছে প্রোডাকশন শুরু করছে কোথায় চায়নাতে জাস্ট টু মেক ইট কি কস্টকে যতটা কমানো যায় একদম অস্বল্প খরচে বা কম খরচে যতটা দেওয়া যায় সেই জন্য তারা চলে আসছে কোথায় চায়না মার্কেটে আর এখন তো সব জায়গায় এখন কি শুধু ইউএস তে সারা বিশ্বে এই সেল এখন কি কোনো দেশ বা ইয়েতে কোনো আছে কোথাও কিন্তু কোনো ইয়ে নাই তার মানে এখন ইটস বিন সোল্ড এভরিওয়্যার রাইট তাহলে হচ্ছে the flow and direction of trade. The size and wealth of the US market give US firms a strong incentive to develop new products. বেশিরভাগ প্রোডাক্ট যেভাবে ডেভেলপ হয় দেখবেন হচ্ছে সাধারণত আমেরিকাতে হয় কারণ তারা অনেক রিসার্চ অনেক ডেভেলপমেন্ট অনেক কিছু করার তারা সুযোগ পায় বিকজ তাদের যে সাইজ তাদের যে মানে তাদের আয়তন এবং তাদের যে ওয়েলথ তাদের যে মানে ফাইন্যান্সিয়াল যে পাওয়ারটা সেটা অনেক বেশি কম্পেয়ার টু অন্য দেশে যার কারণে তারা আজকে বিশ্বকে রুল করতেছে এর জন্য তাদের দেশে দেখা যায় সাধারণত নতুন প্রোডাক্টগুলো তাদের দেশে সাধারণত বেশি ডেভেলপ ফার্স্টের দিকে ওখানে ডেভেলপ হয় ইনিশিয়ালি দি প্রোডাক্ট উইল বি প্রোডিউসড এন্ড সোল্ড ইন দ্য ইউএস সাধারণত আমেরিকার মার্কেটে দেখা যায় ওই প্রোডাক্টটা যেহেতু ওখানে ডেভেলপ হচ্ছে যেরকম আইফোন ফার্স্ট থেকে আমেরিকার মার্কেটে ডেভেলপ হচ্ছে আমেরিকার মানুষজন ইউজ করছে করার পরে দেশে যে ভালো তখন দেশ স্টার্টার কি আস্তে আস্তে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে জিনিসটাকে সেল করা শুরু করছে এরকমই যেরকম টেসলা আমেরিকার যে আছে মানে এলন মাস্ক যে বানাইছে যে টেসলা গ্রুপের কার তো এটা ফার্স্ট কোথায় শুরু হয়েছে টেসলা হচ্ছে কিন্তু আমেরিকাতে টেসলার মতো দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট ইলেকট্রিক কার জ্বালানি ছাড়াই চলবে কোনো সবচেয়ে ফাস্টেস্ট মানে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রিক কার এবং যেটার মধ্যে অনেক অত্যাধুনিক টেকনোলজি আছে অটো পাইলট মানে আপনি জাস্ট ওই মোটে দিয়ে দিবেন আপনার ড্রাইভ করা লাগবে না নিজের মধ্যে একটা গাড়ি ড্রাইভ করতে সো এই প্রোডাক্টগুলো কোথায় সেল হয়েছে সেটা ফার্স্ট ইউএস মার্কেটে তারপর আস্তে আস্তে এখন এই বাংলাদেশ বলেন আপনার বিভিন্ন দেশে তারা সেল করা শুরু করছে ঠিক আছে as demand grew in other developed countries US firms would be need to export তাহলে অন্যান্য দেশে যদি যখন ইয়া হবে তখন তারা এক্সপোর্ট করা শুরু করবে demand for the new product would grow in other advanced countries over time making it worthwhile for foreign producers to begin producing their home markets তার মানে কি ডিমান্ডটা দেখা যাবে সাথে হঠাৎ করে আপনি আস্তে আস্তে এখনই বাড়বে তখন ফরেন প্রডিউসাররা চিন্তা করবে যে তাদের দেশে কি প্রডিউস করা যায় কিনা ইন্ডিয়া যেরকম করছে ইন্ডিয়া গাড়ি চাহিদা বাড়ছে তখন তার লাগে যে মারুতি সুজুকির সাথে তারা করছে মোটরসাইকেলের ডিমান্ড বাড়ছে বাংলাদেশের মার্কেটে এখন মোটরসাইকেল অনেক হাই ডিমান্ড বাড়ছে তাই মোটরসাইকেল অনেক কোম্পানি চাচ্ছে যে বাংলাদেশে করার জন্য বুঝতে পারছেন সো এটাই বলা হচ্ছে তাহলে দেখেন কি বলতেছে US firms might set up production facilities in advanced countries with growing demand limiting exports from the
কি তার মানে যখন দেখা যাচ্ছে যে গ্রোয়িং ডিমান্ড অনেক হাই হয়ে যায়, যেরকম অ্যাপেলের ক্ষেত্রে করছে, অ্যাপেল কি করছে, অ্যাপেল তাদের প্রোডাকশন ফ্যাসিলিটিস কোথায় নিয়ে গেছে, চায়নাতে নিয়ে গেছে। যখন দেখছে যে সারা বিশ্বে অনেক গ্রোয়িং ডিমান্ড, সো আমেরিকাতে করলে সাধারণত প্রোডাকশন কস্ট অনেক বেশি পড়তেছে, সেই কারণে তারা চলে গেল কোথায়, চায়নাতে প্রোডিউস স্টার্ট প্রোডিউসিং। As the market in the US and other advanced nations mature, the product would become more standardized and price the main competitive weapon. তার মানে স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়। এখন অ্যাপেল ফার্স্টে তো একটা খুবই অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন একটা ফোন ছিল, পরে আস্তে আস্তে কি হলো, অ্যাপেলের যে ফোনগুলো সাধারণত স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেল, সারা বিশ্বেই পাওয়া যাচ্ছে, সব দেশেই পাওয়া যাচ্ছে, তাই না? এখন তারা মেইনলি যেটা করতেছে যে মেবি প্রাইস কম্পিটিশনের দিকে যেতে যাচ্ছে, যে কত কম খরচে জিনিসটাকে উন্নত মানের রাখা যায়। হ্যাঁ, ফার্স্টে যখন আপনি ইনোভেশন চিন্তা করেন, অত্যাধুনিক নতুন কিছু, তখন কিন্তু প্রাইসটা খুব একটা বেশি ফ্যাক্টর থাকে না, কারণ একদম প্রোডাক্টটা যখন মার্কেটে নতুন থাকে তখন জিনিসটা কিন্তু প্রাইস ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। একটা অত্যাধুনিক নতুন কিছু কেনার জন্য কিন্তু দেখবেন মানুষ অনেক খেয়ে পড়ে, বাট যখন জিনিসটা আস্তে স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়, সবাই জানে যায় কিনে, তখন কিন্তু একটা প্রাইসটাই মেইন কম্পিটিটিভ ফ্যাক্টর হয়। কোয়ালিটি তো থাকবে, নতুন জিনিসটা কি মানে অত্যাধুনিক একদম, এটা আপনি জানেন না, এটা কোনো ইউজই করেন, আপনার কাছে ওয়াও একটা ফ্যাক্টর, যারা এই জিনিসটা কি এটা জানি না, এটা যে দামই হোক আমি কিনবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। আর যেটা হচ্ছে যে আপনার এরকম একটা ব্যাপার থাকে, আর যেটা হচ্ছে আপনার এইতে মানে, আর যেগুলো যখন আপনি জানেন যে এখন কি, এখন তো নতুন কিছু না আপনার কাছে, তখন আপনার কাছে প্রাইসটাই ম্যাটার করে। যেরকম producers based in advanced countries producers based in advanced countries where labor costs were lower than the United States might now be able to export to the United States. তার মানে কি বলছে, যারা নাকি ওই যে producers based in advanced countries where labor costs were lower than the United States might now be able to export to the United States. তার মানে কি producers in কার advanced countries এ কার আছে, চায়নাতে লেবার কস্ট অনেক কম, তো তার মানে কি they have started কি, এখন উল্টা চায়নাই বরং চায়নাতে তৈরি হয়ে ওটা আবার কোথায় যাচ্ছে, আমেরিকার মার্কেটে যাচ্ছে, বুঝতে পারছেন, উল্টা হয়ে গেছে জিনিসটা। বাট আমেরিকার মার্কেটে হয়েছে, আমেরিকা হওয়ার পরে সেটা ফাইনালি যখন জিনিসটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল, তখন তারা চায়নাতে এটা প্রডিউস করলো, যেহেতু লেবার কস্ট কম, এখন চায়নাই বরং চোলটা ওখানে পাঠাচ্ছে। If cost pressures were intense, developing countries would acquire a production advantage over advanced countries. তার মানে যদি cost pressure যদি অনেক বেশি হয়, তাহলে the developing countries would acquire a production advantage over advanced countries. Advanced countries বলতে কি, তখন তারা ওই যে জিনিসপত্রগুলো শিখে নেয়, কারণ চায়না যে ইয়া করতেছে যে অ্যাপেল ফোনের প্রোডাকশন, তো তাদের ওখানে অনেক এমপ্লয়ি লেবাররা কাজ করতেছে, তো তারা যে অত্যাধুনিক টেকনোলজি শিখে যাচ্ছে না, অ্যাপেল কিভাবে ফোন বানায়, তো দেখা যাবে তারা এই জিনিসটাকে খুব একদম গুণগত মানসম্পন্ন রকমই একটা প্রোডাক্ট তারা চাইলে প্রডিউস করতে পারে, তখন তারা ওই যে ইয়াতে চলে যাবে যে প্রোডাকশন অ্যাডভান্টেজ। তার মানে তারা ওই টেকনোলজিটা শিখে গেল কিভাবে এই উন্নত মানের ফোনটা প্রডিউস করতে হয়, বুঝতে পারছেন? Production became concentrated in lower cost foreign locations, and the United States became an important importer of the product. তাহলে প্রোডাকশন কি হয়, যে কনসেন্ট্রেটেড হয়ে যায় কোথায়, সাধারণত তখন আর ওই দেশে করে না, তারা কি করে সাধারণত চলে আসে কোথায়, লোয়ার কস্ট, মানে যে লোয়ার কস্টে সেখানেই কনসেন্ট্রেট করে। তো লোয়ার কস্ট কোথায় আছে, চায়না আছে, ভিয়েতনাম আছে, এইসব জায়গায়, তখন মেইনলি প্রোডাকশনটা ওখানেই হয়, যেহেতু লোয়ার কস্টে। যেমন গার্মেন্টসের জন্য লোয়ার প্রোডাকশনটা কোথায় হয়, বাংলাদেশে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তো ওখানে জিনিসটা স্টার্ট করে প্রোডাকশনটা। আপনি আসেন নাকি ইন্টারন্যাশনাল বিজনেসে? এই আপনারা আসেন না, এগুলো পরিস্থিতি। আচ্ছা দেখেন, প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরিতে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি, দেখেন তো প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরিতে আমরা এটা কি ধরে নিলাম, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? আমেরিকায় যদি আমরা অ্যাপেলেরটাই ধরে নিই, তো ফার্স্টে শুরু হইলো এখান থেকে প্রোডাকশন, জিনিসটা এখানে ইনোভেশন, মানে এখানে একদম ফার্স্ট ইয়েতে শুরু হয়। হ্যাঁ, এখান থেকে জিনিসটা এখানে হচ্ছে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, কতটা বুঝছেন? এখানে ফার্স্টে কি, তার একটা প্রোডাক্টকে আনার জন্য সেটাকে আগে উদ্ভাবন করতে হবে, তাই না? সেটাকে ডেভেলপ করতে হবে, সেটাকে টেস্ট এন্ড রান করে দেখতে হবে, রিসার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে কোনটা। তো এই ফেজটা হচ্ছে কি আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই এখানে শুরু হচ্ছে কি প্রোডাকশন, এই ফেজটাতে তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে একটা প্রোডাক্টকে ফাইনালাইজ করলো যে এই ভার্সনটা আমরা প্রোডাকশন করব, করার পরে এখান থেকে শুরু হলো তাদের কি প্রোডাকশনটা। তো প্রোডাকশনটা শুরু হওয়ার পরে দেখেন, তো যখন প্রোডাকশনটা শুরু হয় তখন তো এক্সপোর্ট মানে কনজাম্পশনটা অনেক কম থাকে। এটা হচ্ছে তাদের প্রোডাকশন এত ইউনিটস, তার মানে এত ইউনিটস কত, 80টা ইউনিট প্রডিউস করতেছে, এই যে বরাবর দেখেন এই ইউনিটে কত আছে, 80টা ইউনিট প্রডিউস করতেছে, আর এখানে ডিমান্ড কত আছে, 60টা ইউনিট,
কনজাম্পশন কত 60 ইউনিট, তার মানে তারা প্রোডিউস করতেছে 80 ইউনিট আর কনজাম্পশন হচ্ছে 60 ইউনিট, তাহলে একটা কত গ্যাপ আছে কত 20 না। তারপর আস্তে আস্তে প্রোডাকশনটা যখন বাড়বে এইভাবে আস্তে আস্তে সামটাইমস এরকম বাড়তে বাড়তে একটা টাইমে দেখা যায় যে আপনার মানে কনজাম্পশন লেভেল কিন্তু এই যে দেখেন এই টাইমে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই ফেজটাতে যখন আসছে প্রোডাকশন কমে যাচ্ছে কনজাম্পশন বাড়তেছে, ঠিক আছে। এই জিনিসটা দেখেন, তার মানে এইবার দেখেন একটা জিনিস বুঝাই আপনাদেরকে, এই সবুজ দাগটা কি প্রোডাকশন আর লাল দাগটা কি কনজাম্পশন। তাহলে এই যে এক্সেস ক্যাপাসিটিটা যে রয়েছে এটা কি করবে তারা, এক্সেস ক্যাপাসিটিটা তারা কি করে দেবে, এক্সপোর্ট করে দেবে। তাদের দেশে তো লাগতেছে না, তাদের দেশে কনজাম্পশন হচ্ছে মাত্র 60 ইউনিট আর তারা প্রোডাকশন করতেছে কত 80 ইউনিট, তাই না। তো যে এক্সট্রা অ্যামাউন্টটা থাকে সেটা তারা কি করে এক্সপোর্ট করে দিচ্ছে। এই যে লাল দাগ আর এই সবুজ দাগের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের কি এক্সপোর্ট, মানে 60 ইউনিট তাদের দরকার, এটা আমরা এখানে কিভাবে বলবো না, এটা তাদের স্ট্যাটিস্টিক্স, এটা আপনার বোঝা দরকার না, এটা ওনারা দিয়ে দিবেন আপনারা। এটা এখন দুই দেশে কতটা কয়জন কিনে সেটা তারা আমি আর কি বের করতে পারবো না, এটা তারাই দিয়ে দিবে, তাই না। মানে তারা জাস্ট একটা এক্সাম্পল ইউজ করছে যে তাদের দেশে ডিমান্ড আছে এত, তো ফার্স্টের দিকে কি ডিমান্ডটা একটু কম থাকে, তো তারা জিনিসটা কি এক্সপোর্ট করে। এবার দেখেন এটা কি গেল ইউনাইটেড স্টেটস, আর এখান থেকে কি আসলে যে আদার অ্যাডভান্সড কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রি ধরেন চায়না, ঠিক আছে, চায়না আদার অ্যাডভান্স কান্ট্রি হতে পারে বা ইউরোপের কোনো কান্ট্রি হতে পারে। তো এইখানে জিনিসটা কি আছে, ফার্স্টে কি আছে কনজাম্পশন। ধরেন ইউরোপের মার্কেট কানাডাই ধরেন, এটা হচ্ছে আমেরিকা ডেভেলপ কান্ট্রি, কানাডা ডেভেলপ কান্ট্রি, আদার অ্যাডভান্স কান্ট্রিজ। সো কানাডাতে তো প্রোডাকশন হচ্ছে না, এবার কোথায় প্রোডাকশন আছে আমেরিকাতে, তাই না। সো কানাডা কি করবে, কানাডা তখন এই যে কানাডার কনজাম্পশন লেভেলটা কি, যে লাল দাগটা কি উপরে না, তো আর এই যে এই দাগটা কি, এটা কি সাধারণত হচ্ছে কি কনজাম্পশন, উপরেটা হচ্ছে কনজাম্পশন, নিচেটা হচ্ছে ধরেন তাদের এখানে হালকা প্রোডাকশন করতেছে, তাদের এখানে যে ডেফিসিটটা আছে যেটা মানে তারা যে করতে পারতেছে না সেই জিনিসটা তারা কি করবে, সেই জিনিসটা তারা ওই দেশের থেকে ইম্পোর্ট করে আনবে, বুঝতে পারছেন। ওই যে আমরা দেখছি না যে একটা দেশে যার প্রোডাকশন অ্যাবিলিটি নাই সারটা যে কম্পিটিটর কান্ট্রি যার অ্যাডভান্টেজ, তো এই জিনিসটা তারা ইম্পোর্ট করবে। আর এই দেশের কি অবস্থা, একদম ডেভেলপিং কান্ট্রি যেরকম বাংলাদেশ এই সব জায়গায় আমাদের তো একদম কনজাম্পশন অনেক হাই, প্রোডাকশন একদমই নাই। কারণ ফার্স্ট দিকে প্রোডাকশন বাংলাদেশে এখনো স্টিল এখন পর্যন্ত প্রোডাকশন নাই, এখন আছে ইম্পোর্ট করে আনতে হয়। তাহলে বাংলাদেশ কি করে, সাধারণত মেইনলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট, তো সবই ইম্পোর্ট করে। বাংলাদেশে ইন দ্য নিয়ার ফিউচার সম্ভাবনা নাই হয়তো যে আইফোন তৈরি হবে, হইলে হতে পারে যদি যেহেতু স্যামসাং আনছে স্মার্ট ইলেকট্রনিক্স, স্যামসাং প্রডিউস করতেছে, আইফোনও আসতে পারে, সবাই কিছু না। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন, একটা পর্যায়ে যে এই যে এক্সপোর্ট কান্ট্রি এই যে মানে আমেরিকা কি করে জানেন, তখন তারা আর এটা প্রডিউস করে না, তারা কি করে পুরোটাই এই যে এই পয়েন্টে গিয়ে তারা কি করে ইম্পোর্ট করা শুরু করে, বুঝতে পারছেন। আর অন্যান্য ডেভেলপ কান্ট্রিজ যারা আছে তারা ফার্স্টের দিকে এক্সপোর্ট করতো, তারা কি করে লাস্টের দিকে যে এক্সপোর্ট করা শুরু করে। আর ডেভেলপ কান্ট্রিজ সাধারণত সারা বছর ধরে ইম্পোর্ট করে, বুঝছেন ব্যাপারটা, এটাই বোঝানো হচ্ছে। এতক্ষণ যদি লাস্টের দুইটা স্লাইড করলাম, এটাই প্রোডাক্ট লাইফ সাইকেলে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ সাইকেলটা কেমন ইম্পর্টেন্ট। এবার বলতেছে কি দেখেন, ডাজ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি হোল্ড, মানে এটা কি আসলে কি মানে কার্যকরী কিনা। কি বলতেছে দেখেন, the product life cycle theory accurately explains what has happened for products like photocopiers and a number of other high technology products developed in the United States in the 1960s and 1970s. যেরকম ক্যামেরা ধরলেন, রিল ক্যামেরা যেটা ছিল, Kodak was one of the biggest companies in the world for this ছবি তোলার জন্য। আমরা বলছি না রিলের ছবি, রিল দিয়ে যে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, সেটা এখন আমরা কল্পনা করতে পারি। এখনকার জামানায় যে ওই ছবি তুলে বা ওটা আবার ওয়াশ করবো, মানে ব্ল্যাক পেনে ওয়াশ করে ওটা নিয়ে আবার বান্ধবী করবো, মানে চিন্তাই করা যায় না। এখন কি সব ডিজিটাল ফোন, তাই না, মোবাইলে আছে, মোবাইলটা মোবাইলই থাকবে, যা মন চাইলে ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম, আর খুব বেশি মন চাইলে একটু প্রিন্ট করা নিলাম, ওটাও আমি যে মেলে পাঠিয়ে দিলাম বা পেন ড্রাইভে দিয়ে দিলাম, শুনেছি। তাহলে but the globalization and integration of the world economy has made this theory less valid today. But globalization and the integration of the world economy has made this theory less valid today. The theory is ethnocentric. Production today is dispersed globally. Products today are introduced in multiple markets simultaneously. তার মানে কি বলতেছে যে থিওরি হচ্ছে যে ethnocentric. Ethnocentric হচ্ছে যে আপনার নিজের ওন, মানে নিজেরটাই আপনার ভালো, ঠিক আছে। ethnocentric মানে ভাবছেন যে আপনারটাই শুধু ভালো, আপনি একাই মানে একাই আপনারটা, বাট ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি তা না।
কারণ এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ডে দেখা যায় যে একটা কান্ট্রিতে শুধু আর প্রোডাকশন হয় না, একই সাথে দেখা যায় 3-4-5টা কান্ট্রিতে একসাথে প্রোডাকশন শুরু হয়। গ্লোবালাইজ তো মানে আমরা পুরো বিশ্বটাকে কি বিশ্বায়ন করতেছি, বিশ্বায়ন মানে কি প্রত্যেকটা দেশে একটা, সবগুলো দেশকে আমরা একটা কান্ট্রি হিসেবে ধরে নিচ্ছি। মানে আমরা বিশ্বায়নের দেশে যখন আমি পৃথিবীটাকে একটা দেশ হিসেবে ধরে নিব, তখন কিন্তু আর মানে যে বর্ডার বাউন্ডারিজ থাকবে না। আমি চেষ্টা করবো যেখানে আমার সবচেয়ে কম আছে বা সেখানে আমার সবচেয়ে র ম্যাটেরিয়ালস, আমার মানে পণ্য যেখানে সহজ, লেবার কস্ট কম, সব কিছু কম, আমার যেখানে কম্পিটিটিভ প্রাইস আমি দিতে পারবো প্রোডাক্টটা, সেখানেই আমি প্রডিউস করবো, ঠিক কিনা? বুঝতে পারছেন? সো আলটিমেটলি কিন্তু এটা তার মানে এখন দেখা যায় আস্তে আস্তে এই জিনিসটা হচ্ছে না যে আমেরিকায় হবে, আমেরিকা হওয়ার পরে অন্য দেশটা এই করবে, এটা আস্তে আস্তে জিনিসটা ডিসপার্স হয়ে যাচ্ছে। বিকজ প্রোডাক্টস আর ইন্ট্রোডিউসড ইন মাল্টিপল মার্কেট সাইমালটেনিয়াসলি, একই সাথে দেখা যায় বিভিন্ন মার্কেটে 4-5টা মার্কেটে একসাথে প্রোডাকশন শুরু হয়। ওই শুধু আগে আমেরিকায় হবে, তারপর অন্যরা ইম্পোর্ট করবে, হ্যাঁ, আর একদম আন্ডার ডেভেলপ কান্ট্রিজ সারা বছর ইম্পোর্ট করে যাবে, এরকম আর হচ্ছে না, কারণ একই সাথে তো সব জায়গায় প্রোডাকশন শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? করোনা টিকার মতো। হ্যাঁ করোনা টিকা, হ্যাঁ, আমেরিকা সেই করার পরে কিন্তু সব দেশে প্রোডাকশন শুরু হয়েছে, শুধু কি আমেরিকায় আসছে তা না। এইবার আসেন প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি থেকে আমরা ধরলাম যে এখানে কিছু ঝামেলা আমরা পাইলাম, হ্যাঁ। তো এটা ঝামেলা পাওয়ার পরে তাহলে এখন তাহলে হোয়াট ইজ দ্য নিউ ট্রেড থিওরি? তাহলে নিউ ট্রেড থিওরিটা কি বলতেছে? প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি থেকে আমরা আসলাম এখন কোথায়? নিউ ট্রেড থিওরি। তাহলে নিউ ট্রেড থিওরিতে বলতেছে in those industries when output required to attain economies of scale represents a significant proportion of total world demand, the global market may only be able to support a small number of enterprises. তাহলে কি বলতেছে? আপনার যখন দেখবেন যে যেসব ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, যখন আউটপুট রিকোয়ার্ড টু ইকোনমিক্স অফ স্কেল, ইকোনমিক্স অফ স্কেল মানে কি? একটা সার্টেন কোয়ান্টিটি প্রোডিউস না করলে আপনার কর্তা পড়ে না, বলে না যে 10টা ইউনিটের প্রাইস 20টার সমান না, 10টা ইউনিটের প্রাইস যদি মানে যদি একটা নেন, যদি হ্যাঁ যদি একটা ইউনিট নেন সেক্ষেত্রে দাম কত? মানে খুচরা হচ্ছে কত? খুচরা ধরেন 100 টাকা। যদি 50টা নেন তাহলে পার পিস করে পড়বে কত? ধরলাম 90 টাকা বা 80 টাকা। তাহলে কেন? এটা কেন? বেশি নিলে কম রাখতে পারে কেন? তার মানে আপনি বেশি যখন নেন তখন কি আপনার খরচটা কম পড়ে, ইকোনমিক্স অফ স্কেল হয়। কারণ বেশি একসাথে প্রডিউস করলে কি খরচটা কম পড়ে না? একসাথে অনেকগুলো রান্নায় খরচ কমে না? কারণ একই জিনিস দিয়ে আপনি অনেকগুলো করে ফেলতে পারেন, আপনার আলাদা লোক হায়ার করতে হচ্ছে না, আলাদা চুলা জ্বালাইতে হচ্ছে না, মানে জিনিসটা এরকমই তো, তাই না? তো তার মানে যখন বেশি করেন তখন জিনিসটা কি ইকোনমিক্স অফ স্কেল হয়, সেটাকে ইকোনমিক্স অফ স্কেল বলে। যে কস্টটাকে আপনি স্প্লিট করে দিতে পারেন। The global market may only be able to support a small number of enterprises. তার মানে কি বলবো যে গ্লোবাল মার্কেট যেটা আছে সেটা শুধু কিছু স্মল নাম্বার অফ এন্টারপ্রাইজেস সাপোর্ট করতে পারে। যে ইকোনমিক্স অফ স্কেলের ক্ষেত্রে শুধু একটা মার্কেট যদি হয়, যেমন দেখেন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজেস, the economic and strategic advantage that accrue to early entrants into an industry. ফার্স্ট মুভার কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে। ফার্স্ট মুভার একটা অ্যাডভান্টেজ বুঝতেছেন? যে প্রথমে যে শুরু করবে তার কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা থাকে, কারণ ফার্স্ট মুভার যে হবে তার ওরকম ডিরেক্ট কম্পিটিশন ফেস করা লাগতেছে না, ঠিক আছে? তারপরে তার অনেক মানে বলো না, প্রথমে গেলে ওই যে খাওয়ার টেবিলে আগে গেলে কি কিছু অ্যাডভান্টেজ থাকে না? গ্লাস প্লেটগুলো ক্লিন পাওয়া যায়, সব কিছু পরিষ্কার থাকে, খাবারটা গরম থাকে, ফার্স্টের থেকে একদম গরম গরম খাবার দেয়। সেরকম মার্কেটে যখন আপনি একদম নতুন আসবেন তখন দেখা যায় অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, সব কিছু নতুন থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওইটাই বলা হচ্ছে ইকোনমিক এন্ড স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, যেসব ধরনের ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজগুলো আপনি পান টু আর্লি এন্ট্রেন্স ইনটু অ্যান ইন্ডাস্ট্রি। বুঝতে পারছেন? তো সেখানে আপনি দেখা যায় আপনি যখন লার্জ স্কেলে আস্তে আস্তে প্রডিউস করা শুরু করবেন, সেখানে আপনি ইকোনমিক্স অফ স্কেল পান। ইকোনমিক্স অফ স্কেল কি? যত বেশি প্রডিউস করবেন তত আস্তে আস্তে কি হবে? কস্ট কমতে থাকবে। First movers can gain a scale-based cost advantage. First movers can gain a scale-based cost advantage. Then later entrants find difficult to match. তার মানে ফার্স্ট মুভার যারা আছে তারা সাধারণত কি হয়? একটা স্কেল-based cost advantage পায়, মানে ইকোনমিক্স অফ স্কেল। দেখা গেল 100টা প্রডিউস করলে এত টাকা লাগতেছে, আবার যখন 200টা প্রডিউস করতেছে তখন আরো কম টাকা লাগতেছে। সো দ্যাটস হাউ ইট কি ওয়ার্কস। বুঝছেন ব্যাপারটা? সো ডিপেন্ডস অন দ্যাট, তারা কিভাবে কোন সময় এটা কিভাবে প্রডিউস করতেছে, রাইট? সো
দ্য মোর দে স্টার্ট প্রডিউসিং তারা বেশি প্রডিউস করে, কিন্তু পরে যখন মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যায়, যখন অনেকগুলো কম্পিটিটর চলে আসে, তখন কিন্তু আর এই অ্যাডভান্টেজটা থাকে না। কারণ তাদের কি করতে হয়, কম্পিটিটিভ প্রাইসে সেল করতে হয়। কারণ আপনার সেম প্রোডাক্টটা যদি অন্য কম্পিটিটর 10 টাকা আপনার হচ্ছে কমে দেয়, কাস্টমার কি আপনার কাছ থেকে কিনবে কখনো? কখনোই তো কিনবে না। কিনবে ডেফিনেটলি ওনার কাছে যাবে, আবার আপনাকে প্রেশার করবে প্রাইস রিডিউস করার জন্য, যে আপনার আরেকজন দিতে পারতেছে তাহলে আপনি কেন দেবেন না? তো ঠিক আছে, আপনি না দিতে পারলে আপনার কাছ থেকে কিনলাম না, তখন কিন্তু আর ওই ইকোনমিক্স অফ প্রাইসটা ম্যাচ করা যায় না। বুঝতে পারছেন? এই জন্য ফার্স্ট মুভারের কিছু কি থাকে, অ্যাডভান্টেজ থাকে। তাহলে দেখেন what are the implications for কি বলতেছে of new trade theory for nations. Nations may benefit from trade even when they do not differ in resource endowments or technology. তার মানে কি বলতেছে যে নেশনস গুলা ট্রেড থেকে বেনিফিট করতে পারে even when they do not differ in resource endowments or technology. আমরা আগে কি দেখছিলাম, যে যার যত রিসোর্স আছে, ওই যে ব্রাজিলের ঘানার কি কফি আছে, তারা ওখানে অ্যাডভান্টেজ পায়, ঠিক কি না? ওরা ওদের ওখানে আছে, জাপান টেকনোলজিতে ভালো, তাদের গাড়ি প্রোডাকশনে তারা একটা অ্যাডভান্টেজ পায়। কিন্তু আপনি যখন গ্লোবালাইজেশন করবেন বা নিউ ট্রেড থিওরির আন্ডারে চিন্তা করবেন, নিউ ট্রেড থিওরির আন্ডারে চিন্তা করলে কি হচ্ছে, যে সব কান্ট্রিতে আমি গ্লোবালাইজেশন আন্ডারে কি করতেছি, যে পুরো পৃথিবীটাই তো একটা দেশ, এখানে তো আমার আলাদা করে চিন্তা করার কোনো কারণ নাই। কথাটা বুঝছেন? এটাই বলতেছে যে আপনার যদি রিসোর্স কম বেশিও থাকে, এটা কোনো ম্যাটার করে না, বিকজ এটা তো গ্লোবালাইজড কান্ট্রি, পুরো বিশ্বটাই একটা দেশ। এখন হয়তো সিলেটে গ্যাস বেশি আছে, এর জন্য কি মানে চিটাং এক দাম হবে গ্যাসের, সিলেটে এক দাম হবে, এরকম হয়? সারা বাংলাদেশে তো একই দামে গ্যাস। সিলেটে গ্যাস পাওয়া যায়, সিলেটে গ্যাসের অনেক খনি আছে, এই জন্য সিলেটে গ্যাসের দাম কম আর চিটাং গ্যাসের দাম বেশি বা ঢাকায় গ্যাসের দাম বেশি, এরকম সব জায়গায় তো সেম। তো ব্যাপারটা এরকম। তো যখন আপনি পুরো পৃথিবীটাকে একটা দেশ হিসেবে ধরবেন, যেখানে যাই থাকুক সব জায়গায় সেম হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? A country may dominate in the export of a good simply because it was lucky enough to have one or more farms among the first to produce that good. তার মানে বলছে একটা কান্ট্রি ডমিনেট করতে পারে এক্সপোর্ট করার ক্ষেত্রে, তো স্বাভাবিক, সারা সব দেশে তো ইউজ করা যাবে না গ্লোবালাইজেশন। তো কিছু জায়গায় দেখা যাবে যে আপনাকে প্রোডাকশন করতে হবে, একটা যেরকম করে কি করে চায়নাতে প্রোডাকশন করে সারা বিশ্বের জিনিসটাকে সাপ্লাই দেয়। সো ওই জিনিসটা আপনাকে করা লাগবে যদি আপনি লাকি হন, যেহেতু ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যেটা বলছে, কান্ট্রি মে ডমিনেট ইন দ্য এক্সপোর্ট অফ এ গুডস simply because it was lucky enough to have one or more farms among the first to produce that good. তার মানে চায়না ইজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট, বিকজ চায়নাতে এখন চাইলে অন্যান্য দেশ তো প্রোডাকশন করতে পারে, পারে না? ভিয়েতনাম পারে, বাংলাদেশও চাইলে পারে, কিন্তু ওখানে দিচ্ছে না বিকজ চায়না ওয়াজ লাকি। Government should consider strategic trade policies that nurture and protect farms and industries where farms first mover advantages and economic scales are key important. তাহলে এখানে যেটা বলতেছে যে গভর্নমেন্ট আপনাকে কি করতে হবে, গভর্নমেন্ট কি করতে হবে, যে কনসিডার করতে হবে যে স্ট্র্যাটেজিক পলিসিস। তো গভর্নমেন্ট যেন আমাদের দেশের গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক পলিসিটা কি, গভর্নমেন্ট চিন্তা করতেছে যে এখন আমাদের কিন্তু ডিজিটালাইজেশন চিন্তা করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এনকারেজ করতেছি। দেখেন আমরা কিন্তু ফার্স্ট অফ অল কাকে এনকারেজ করছি, ওয়ালটনকে এনকারেজ করছি। ওয়ালটন আসছে, তারা বিভিন্ন আগে এই জিনিসটা কি চায়না থেকে ইম্পোর্ট করা হতো, বাট এখন আমরা কিন্তু ফ্রিজ প্রোডাকশনে ওয়ালটন কিন্তু খুবই স্বয়ংসম্পূর্ণ এবং তারা এক্সপোর্টও করে। বাংলাদেশের মার্কেটে প্রোডাকশন করে বাংলাদেশের ডিমান্ড মিট আপ করে ওয়ালটন এখন ওয়ালটনের ফ্রিজ এক্সপোর্ট হয়। সো এই যে ইন্ডাস্ট্রিটা, রেফ্রিজারেশন ইন্ডাস্ট্রিটা কিন্তু বাংলাদেশে ডেভেলপ হয়েছে। এই রেফ্রিজারেশনের সাথে সাথে দেখেন সাধারণত অন্য কি টিভি, স্মার্ট টিভি, তারপরে আপনি বলেন অন্য যে স্মার্ট টিভি বলেন, এসি বলেন, এই জিনিসগুলো যে ওয়ালটন যেন বাংলাদেশে এখন এসি প্রোডাকশন করতেছে। তো আদার যে অ্যাক্সেসরিজ, হাউসহোল্ড আইটেমসগুলো, এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ করছে না? আপনি মানে যে আয়রন মেশিন বলেন, ওভেন বলেন, রাইস কুকার বলেন, এরকম বিভিন্ন ধরনের আদার ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স যেগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছে কার মাধ্যমে? ওয়ালটনের মাধ্যমে। তার মানে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক ইয়ে আছে না, বাংলাদেশের গভর্নমেন্ট কি চিন্তা করছে যে আমি চাই যে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। ইভেন শুধু যে গার্মেন্টসের দিকে ব্যাপারটা না, শুধু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই থাকবো ব্যাপারটা তা না। আমরা যে ইলেকট্রনিক্স আছে আমরা কি ডেভেলপ নেশন হতে চাই। তো ডেভেলপ নেশন হতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তথ্য প্রযুক্তি, উন্নত তথ্য প্রযুক্তি, এই ধরনের প্রোডাকশন প্রডিউস করতে হবে। সেটা করার জন্য বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক মুভ হয়েছে কি, এই ধরনের বিশাল বড় ওয়ালটনের বিশাল বড় ফ্যাক্টরি। ফার্স্ট ওয়ালটন কি করতো, আগে চায়না থেকে পার্টস এনে তারা বাংলাদেশে শুধু অ্যাসেম্বল করতো। তো ওখান থেকে তাদের যাত্রা শুরু করার পর থেকে তারা এখন বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণভাবে সবকিছু বাংলাদেশে মোরলেস 80% বাংলাদেশে তৈরি করে। তাদের এখন আর ইম্পোর্ট করে র ম্যাটেরিয়ালসগুলো বা পার্টস কম্পোনেন্টসগুলো ইম্পোর্ট করা লাগে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে একটা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। তারপরে আপনি দেখেন মোটরসাইকেল,
মোটরসাইকেলটা ইজ ভেরি ডেভেলপিং, মোটরসাইকেলের প্রমিসিং, বাংলাদেশের ইকোনমিতে মোটরসাইকেল এখন আমাদের কমার্শিয়ালি ইউজ হচ্ছে। সো মানুষের জীবন মান বাড়তেছে, সাথে সাথে মানুষ তারা এখন মোটরসাইকেল ইউজ করতেছে। তো রানার কোম্পানিকে, রানার অটোমোবাইলস বাংলাদেশ, তাদেরকে গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ইভেন ফ্রম দ্য মিনিস্ট্রি, যাতে তারা এই দেশে কম দামে সাশ্রয় মূল্যে মানুষের কাছে মানে মোটরসাইকেল টেকসই এবং ভালো মানে কোয়ালিটিফুল মানসম্পন্ন মোটরসাইকেল পৌঁছে দিতে পারে। আস্তে আস্তে কিন্তু আমাদের এই মোটরসাইকেল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি স্মার্ট টেকনোলজিসের কথা চিন্তা করেন, স্মার্ট টেকনোলজিসের হাতে ধরে স্যামসাং এর ফোন এখন বাংলাদেশে অ্যাসেম্বলিং হচ্ছে, স্যামসাং মোবাইলস। তো ইন দ্য নিয়ার ফিউচার আমরা আশা করি এটা বাংলাদেশেই প্রোডাকশন হবে। তো বাংলাদেশে যখন প্রোডাকশন হচ্ছে তখন এটাতে দেখেন অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। বাংলাদেশের যে ইম্পোর্ট করে আনলে কি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা চলে গেল, বাংলাদেশের মুদ্রাটা চলে গেল, এই যে ডলারে এত দাম বেড়ে গেছে। চিন্তা করেন এখন আমি যদি সবই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হই, সবকিছু যে আমাদের ইম্পোর্ট করে আনা লাগে, তাহলে আমাদের বাংলাদেশে কত দাম হবে, সবকিছু পণ্যের দাম বেড়ে যাবে যদি সবই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হই, ঠিক কিনা? এবং ডলারের চাহিদা আছে কিন্তু ডলার আমরা পাচ্ছি না, যার কারণে ডলারের দাম এত বেড়ে গেছে। ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড অনেক বেশি ডলারে কিন্তু সাপ্লাই নেই, যার কারণে ডলারের প্রাইস এত হাই। এবং এই ডলারটা তো আমার লাগে, ইম্পোর্ট করলে তো আমার পেমেন্ট তো করতে হয় ডলারে, তো ডলার করলে তখন তো আমার প্রোডাক্টের কষ্ট অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এটা আমার জন্য রিস্কি। বাট আমার দেশে যদি স্বয়ংসম্পূর্ণ সবকিছু ফ্যাক্টরি থাকে, আমি যদি এখানে প্রোডাকশন করতে পারি, তাহলে তো আমার মানে আহামরি টাকা যাচ্ছে না, খুব একটা বেশি খরচ হচ্ছে না। 80% প্রোডাকশন কস্টে যদি আমি বাংলাদেশ থেকে বিয়ার করতে পারি, তাহলে আমার জন্য আরো লাভ। বরং আমি যখন ইম্পোর্ট করবো তখন আমার দেশের জন্য এটা কি আসবে, আমার বৈদেশিক মুদ্রা আসবে। বুঝছেন ব্যাপারটা? সো গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজিক মুভ দিছে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক মুভ। গভর্নমেন্ট চায় যে এই যে ইন্ডাস্ট্রিগুলো, এই যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, মোটরসাইকেল মানে অটোমোবাইলস ইন্ডাস্ট্রি, তারপর স্মার্টফোন, এগুলা বাংলাদেশে ডেভেলপ করবে। তার জন্য তারা একটা স্ট্র্যাটেজিক পলিসিস দিয়েছে, যেটার কারণে তারা নার্চার করতেছে এন্ড প্রোটেক্ট ফার্মস ইন্ডাস্ট্রিজ ওয়্যার ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ এন্ড ইকোনমিজ অফ স্কেল আর ইম্পর্টেন্ট। তার মানে কি, যে ওয়ালটন বলেন, রানার বলেন, স্যামসাং বলেন, স্মার্ট টেকনোলজিস বলেন, এদেরকে গভর্নমেন্ট সবাই কি করতেছে, ফ্যাসিলিটেশন করতেছে। এখন হুট করে মাত্র এদেরকে যদি প্রোটেক্ট করা না হয় বা এদেরকে যদি সুযোগ সুবিধা না দেওয়া হয়, এটা তো সার্ভাইভ করতে পারবে না। আজকে একটা ওয়ালটন একটা পজিশনে চলে আসছে, ওয়ালটনের ফ্রিজ কাউন্ট কিভাবে আসছে, বাট প্রথম যখন তারা শুরু করছিল তখন তো ওই পজিশনে ছিল না, ফার্স্ট মুভার। তখন যদি একটা বড় কোম্পানি ধাম করে যদি মানে ধরেন একটা অন্য কোনো শার্ট হতে পারে বা অন্য কোনো একটা চাইনিজ কোম্পানি এসে যদি কমপ্লিট করা শুরু করতো, তখন তো ওয়ালটন এত মানে হতে পারতো। গাছটা যখন ছোট ছিল, এটাকে পানি দেওয়া হয়েছে, রৌদ্র পোহানো হয়েছে, এই হয়েছে, এটা যখন গাছটা যখন বড় হয়েছে তখন সে কমপ্লিট করতে পারবে, বাট ছোটকালে তো আপনি পারবেন না। আপনি এখন যে আপনার যে যোগ্যতা রয়েছে, আপনার ছোটকালে তো সে আপনার সাপোর্টের দরকার ছিল, তাই না? রুল অফ নেচার। আপনি যখন বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, তখন আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দিচ্ছে, বাট এখন তো আপনার সাপোর্টের দরকার নেই, কারণ আপনি এখন স্বয়ংসম্পূর্ণ, আর আপনি নিজেরটা নিজেই করতে পারেন। তো সবকিছু কোম্পানির ক্ষেত্রেও তো তাই। তো সেটাই বলা হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা আমাদের গেল নিউট্রাল থিওরি গেল। তাহলে এবার আসছে হচ্ছে আপনাদের হোয়াট ইজ পোর্টারস ডায়মন্ড অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। So my dear Porter tried to explain why a nation achieves international success in a particular industry and identified 4 attributes that promote or impact the creation of competitive advantage. তাহলে এখন আমরা পোর্টারস এর ডায়মন্ড শেপের সাথে কি হয়, ডায়মন্ড শেপটা হয় কি সাধারণত এরকম না? আজকে ডেটটা জানি কত? 12 আর হলো 12 8 12 আর 2022। আজকে আমাদের কত ইন্টারন্যাশনাল বিজনেস না? আজকে আমাদের লেকচার কত আমরা চলছে রে? হ্যাঁ 5 না তো 12 এফসি 510 না আপনাদের? এফসি কত 510? এফসি 510 লেকচার হলো 12 নম্বর আসবে। তাহলে ডায়মন্ডের শেপটা কি চারটা, তাই না? চারটা জিনিস বলছে, দেখেন এখানে বলতেছে যে আপনি একটা ইন্টারন্যাশনাল সাকসেস ইন আ পার্টিকুলার ইন্ডাস্ট্রি আইডেন্টিফাই 4টা অ্যাট্রিবিউটস আছে
যেটা আপনার সাকসেস বা আপনার ফেলিয়ারটাকে ডিটারমাইন করবে। জিনিসটা আপনি সাকসেস হবেন নাকি ফেল করবেন সেই জিনিসটাকে কি হবে ডিটারমাইন করবে, রাইট? তাহলে দেখেন এখানে কি বলবো, ফার্স্ট অফ অল হচ্ছে কি ফ্যাক্টর এন্ডোমেন্টস। তো ফ্যাক্টর এন্ডোমেন্টস কি বলছে, a nation's position in factors of production necessary to compete in a given industry। তাহলে কি বললো, একটা নেশনস পজিশন। তো ফ্যাক্টর এন্ডোমেন্টস এর কি আসছে, ফ্যাক্টর এন্ডোমেন্টস আসছে হচ্ছে একটা জাতির পজিশন কি আছে in factors of production necessary to compete in a given industry, can lead to competitive advantage, can be either basic natural resources, climate, location or advanced skill labor infrastructure technology। ফ্যাক্টর এন্ডোমেন্টস হচ্ছে যে আপনি কি আপনার দেশে কোন কোন জিনিসগুলোর সুবিধা আপনি অ্যাডভান্টেজ, বাংলাদেশে কি লেবার যেরকম চিপ, বাংলাদেশে গ্যাস অ্যাভেলেবেল, ঠিক কি না? বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের নদী ট্রান্সপোর্টেশন কম, রিভার ট্রান্সপোর্ট সবচেয়ে খরচ কম, রাইট? বাল্ক গুডস ক্যারি করা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি ফ্যাক্টর এন্ডোমেন্টস, এই জিনিসগুলো আমাদের কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লিড করে, তাই না? আমাদের ওয়ান অফ দ্য মেইন রিজন কেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতেছে, ওয়ান অফ দ্য মেইন রিজনস কি, জাস্ট বিকজ উই হ্যাভ চিপ লেবার। লেবারের কস্ট বাড়ায় দেন, দেখবেন কালকে থেকে বাইরে ক্যান্সেল করে দিচ্ছে, কারণ তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? সো দ্যাট ইজ আওয়ার কি ফ্যাক্টর এন্ডোমেন্টস। এই যে ন্যাচারাল রিসোর্সেস, ক্লাইমেট, লোকেশন আর স্কিল লেবার, আমাদের স্কিল লেবার বাট এটা কি কস্ট কম, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি লেভেল কম, অনেক কিছু হতে পারে ফ্যাক্টর এন্ডোমেন্টস। ন্যাচারাল রিসোর্সেস কি আছে, আমাদের গ্যাস আছে, ক্লাইমেট আছে, লোকেশন আছে। সো লোকেশন ওয়াইজ বাংলাদেশ নদীমাতৃক দেশ, সব জায়গায় আপনি রিভার ট্রান্সপোর্ট অনেক সহজ। এবার আসেন একটা ফার্স্টে গেল ডায়মন্ডের একটা কি ফ্যাক্টর এন্ডোমেন্টস গেল, তাই না? সেকেন্ডটা কি ডিমান্ড কন্ডিশনস, the nature of home demand for the industry's product or service। তাহলে কি হয়, influences the development of capabilities, sophisticated and demanding customers, pressure firms to be competitive। তাহলে আপনি যে প্রোডাকশনটা তৈরি করতেছেন, দেখেন বাংলাদেশে যে ওয়ালটনের যে রেফ্রিজারেশন ফ্রিজটা তৈরি হয়েছে, দেখেন এটা কিন্তু কি খুবই আমার মতে যে প্রাইস অনুযায়ী তাদের ডিজাইনটা সুন্দর, টেকসই, ওয়াতা পাবে 10 বছরের ওয়ারেন্টি দেয়, কম্প্রেসরের, হ্যাঁ অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশের ডিমান্ড ছিল বিধায় দেখি তো ইনফ্লুয়েন্সার এই ক্যাপাবিলিটিস গুলো ডিপেন্ড করছে, এই হচ্ছে তাই না? কারণ আমাদের বাংলাদেশে কিন্তু আগে থেকে ঘরে ঘরে সবার ঘরে ঘরে ফ্রিজ এসি ছিল, ব্যাপারটা কিন্তু তা না। আগে একটা ডিপ ফ্রিজ বা একটা এসি ফ্রিজ থাকা মানে একটা কি লাক্সারি ধরা হতো। ওই দেখা যায় আত্মীয়র বাসায়, একজনের বাসায় ফ্রিজ আছে, ওখানে যে একটু জিনিস রেখে আসলাম, এটা এখন সবার ঘরে ঘরেই আছে। কেন? বিকজ প্রাইসটা এত কমে আসছে। এসি তো চিন্তাই করা যাবে না, এসি মানে একটা শৌখিনতা, এয়ার কন্ডিশন মানে একটা শৌখিনতা। এখন কি এয়ার কন্ডিশন আর শৌখিনতা আছে? এয়ার কন্ডিশন এখন কি হয়ে যাচ্ছে, নেসেসিটি হয়ে যাচ্ছে। এখন ফ্যানের মধ্যে সবাই কি লাগায়, এসি লাগায়। তো আগে যেরকম ফ্যান কি, ফ্যান তো নেসেসিটি ছিল, ফ্যান তো কোনো শৌখিনতা ছিল না, মানে আমরা ফ্যানকে শৌখিনতা পাইনি, ফ্যান থাকবে নরমাল, এটা স্বাভাবিক। আমরা শৌখিনতা ধরতাম কাকে, এসি কে। এখন এসির প্রাইসে এত কমে আসছে, 30,000 টাকার মধ্যে একটা হলে ভালো এসি পাওয়া যায়, তাই না? আগে তো 1 লাখ 1.5 লাখ টাকা লাগতো এসি নিতে গেলে, দাম ছিল না। তো এই যে জিনিসগুলো, তার মানে আমাদের এখন এই ধরনের জিনিসের কি আছে, ডিমান্ড আছে, তাই না? যে ডিমান্ডে থাকার কারণে এই প্রোডাকশন ক্যাপাবিলিটিস গুলো ডেভেলপ করছে, এবং এই চাহিদার কারণে ফার্মসরা আরো কি হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। বুঝতে পারছেন? তারপর দেখেন আর 3 নাম্বারটা হচ্ছে রিলেটিং এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। তাহলে রিলেটিং এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ মানে প্রোডাকশন করতে গেলে দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সাপ্লাই ইন্ডাস্ট্রিজ এন্ড রিলেটেড ইন্ডাস্ট্রিজ দ্যাট আর ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ। দেখেন এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ আছে না? এই যে আপনারা দেখেন গার্মেন্টস এর প্রোডাক্টস একজন বানাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনারা যদি বলেন যে বাটনস বলেন, চেইনস বলেন, তারপর আপনারা ইভেন যে প্যাকেজিং করে, প্যাকেজিং এর জন্য যে আপনার প্লাস্টিক ব্যাগটা, এটাও কিন্তু অন্য জায়গা থেকে আসে। এই জিনিসগুলো কি সাপোর্টিং ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করে, তাই না? সো ওই যে জিনিসগুলো যদি না থাকতো তাহলে কি এই অ্যাডভান্টেজটা আমরা পাইতাম বলেন? ওই জিনিসগুলো ডেভেলপ করে গেছে না? আপনার যে গার্মেন্টস প্যাকেজিং এর জন্য কি হ্যাঙ্গার লাগে, তারপর আপনার ভিতরে মোটা কাগজ দেওয়া লাগে, তারপর যে কলারের মধ্যে আপনার একটা যে প্লাস্টিকের একটা দেওয়া লাগে, এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে এগুলো সাপোর্টিং ইন্ডাস্ট্রির মাধ্যমে আসে। বুঝতে পারছেন? তাহলে জিনিসটা বলছে যে the presence or absence of supply industries and related industries that are internationally competitive, এরাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কি ডেভেলপ করছে, তাই না? এরকম। তো ফাইনালি অলসো ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভালরি। তাহলে আপনার ফার্মের স্ট্র্যাটেজিটা কি, মানে লং টার্ম গেম প্ল্যানটা কি, তারপর ফার্মের স্ট্রাকচারটা কি, রাইভালরি। The conditions governing how companies are created, organized and managed and the nature of domestic rivalry। তাহলে বলতেছে যে কন্ডিশনস, কোম্পানিজ গুলো কিভাবে ফর্ম করছে, তাদেরকে কিভাবে অর্গানাইজ করা হচ্ছে, ম্যানেজ এন্ড দ্য নেচার অফ ডোমেস্টিক রাইভালরি।
তার মানে কি আমাদের বাংলাদেশে আমরা চিন্তা করলে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কি এখন কি খুবই একটা স্ট্রং পজিশন আছে। এখন তো আর নতুন করে আমাদের এখানে আসলে ওইভাবে ইয়া করার কিছু না। এখন আমাদের নতুন কিছু চিন্তা করা দরকার। আর আমরা সারা জীবন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি ফল করে তখন কিন্তু আমাদের না খেয়ে মরার মতো অবস্থা হবে। তো শুধু গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপরে ডেভেলপ করা হবে না। উই ক্যানট পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। একটা বাস্কেটের মধ্যে সব ডিম যদি রেখে দেয় তাহলে একটা বাস্কেট যদি পড়ে যায় ওই ঝুড়িটা পড়ে গেলে সব শেষ। তো আমাদেরকে জিনিসটা কি করতে হবে, ডাইভার্সিফাই করতে হবে, তাই না? দ্যাটস ওয়াই আমরা কোথায় মুভ করতেছি, আমরা ফার্মাসিউটিক্যালস এর দিকে মুভ করতেছি। ফার্মাসিউটিক্যালস আমাদের বেশ ভালো ভালো কোম্পানিজ যারা দাঁড়িয়ে গেছে, যারা এক্সপোর্ট করতেছে, স্কোয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, এসকেএফ, তো ভালো ভালো কোম্পানিজ আছে। আমরা কিন্তু এখন ওষুধ প্রোডাকশনে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। তারপরে আমরা এই যে এখন ইলেকট্রনিক্স এন্ড এই যে অটোমোবাইলস এইসব জিনিসগুলোতে আমরা ফোকাস করতেছি, যে ইলেকট্রনিক্স অটোমোবাইলস এগুলো থেকে আমাদের বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার আমরা শিপ বিল্ডিং এ ফোকাস করতেছি, শিপ বিল্ডিং এ আমরা চিন্তা ভাবনা করতেছি। অলরেডি গাড়িও প্রোডাকশনের জন্য যে আসছে পিএইচপি অটোমোবাইলস নিয়ে আসছে যে প্রোটন গাড়ি প্রডিউস করবে, ঠিক আছে? তো দিস হাউ ইটস অ্যাডভান্সিং। একটা দেশ যখন উন্নত হয় সেই ক্ষেত্রে তাদের তো ওভারঅল তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে উন্নতির পিছনে ফার্মার স্ট্র্যাটেজিটা কি, স্ট্রাকচার থেকে রাইভালরি কি, ওয়ালটনের স্ট্র্যাটেজিটা কি ছিল, যে সারা বাংলাদেশের মার্কেটকে সার্ভ করে তারা বহির্বিশ্বেও এক্সপোর্ট করবে। একসময় যখন তারা ইম্পোর্ট করতো, ইম্পোর্টার থেকে তারা এখন প্রোডিউসার হয়ে গেছে, প্রোডিউসার থেকে তারা কি হবে, এক্সপোর্টার হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? তো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। স্ট্রাকচার কি, তার স্ট্রাকচারটা এখন ওই ফার্স্টে ছিল হচ্ছে ইম্পোর্টার, ইম্পোর্টার থেকে তারা কি করলো, জায়গা একবার করলো, ফ্যাক্টরি সেট আপ করলো, ফ্যাক্টরি সেট আপ করে এখন ওই ওয়ালটনের দেখা দেখি অন্য নতুন নতুন কোম্পানিও তো আস্তে আস্তে চিন্তা করবে। রানার্সের মতো আরো আরো আছে না মোটরসাইকেল কোম্পানি, আর কি আছে, রাজা কি আকিজের কি একটা আছে, রাজা নাকি আকিজ অটোমোবাইলস একটা আছে, আকিজও প্রডিউস করতেছে। হ্যাঁ, এরকম রাইভালরি হবে। The conditions governing how companies are created, organized, managed, and the nature of domestic rivalry. Different management ideologies affect the development of national competitive advantage. তার মানে vigorous domestic rivalry creates pressure to innovate or improve quality, to reduce costs, and to invest in upgrading advanced features. তাহলে যেটা বলতেছে যে আপনার ফান্ড স্ট্রাকচার এন্ড রাইভালরি, এই জিনিসটাই আপনি ডিফারেন্ট ম্যানেজমেন্ট আইডিওলজিস, তো ম্যানেজমেন্ট আইডিওলজিস থেকে গভর্নমেন্টের সাথে অ্যালাইন করে, গভর্নমেন্টের সাথেও কিন্তু এদের যে নীতিগত বৈঠক হয় বিভিন্ন সচিব পর্যায়ে, আপনার হচ্ছে আপনি একটা ফার্ম ইন্ডাস্ট্রি করবেন, তো গভর্নমেন্টের সাথে নীতিগতভাবে তাদের একটা কিন্তু বৈঠক হয়। ইন্ডাস্ট্রিয়াল চেম্বার, চেম্বার অফ কমার্স এই নীতি নির্ধারণগুলো করে, পলিসিগুলো ফর্মেশনস করে, ওই অনুযায়ী ওটার সাথে আবার অ্যালাইন করা হচ্ছে আপনার কোম্পানিজগুলো, বিভিন্ন ইন্ডাস্ট্রি। তারপর আমরা যে গ্লাসের ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক উন্নত, নার্সিং গ্লাস, পিএইচপি গ্লাস, এখন কিন্তু আগে সব গ্লাস কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করা লাগতো, এখন কিন্তু সব গ্লাস বাংলাদেশে ইম্পোর্ট করে না। তারপর টাইলস ইভেন এখন বাংলাদেশে শুরু হচ্ছে, টাইলসের মার্কেট, ফুয়াম টাইলস, টাইলস, ঠিক আছে? তো আগে এই টাইলস গুলো কিন্তু প্রত্যেকটা জিনিস টাইলস যে আমরা লাগাই না এই ফ্লোরে সব ইম্পোর্ট করা লাগতো, এখন কিন্তু বাংলাদেশে অনেকগুলা নিয়ে হয়ে গেছে টাইলসের প্রোডাকশন হয় বাংলাদেশে। তারপরে যে দরজা আছে না, প্লাস্টিকের দরজা যে আমরা ওয়াশরুমে যেগুলো লাগাই বা বাসায় লাগাই, হ্যাঁ, বিভিন্ন বেঙ্গল ডোরস, আরএফএল অনেক হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আগে ইম্পোর্ট করা লাগতো। তাহলে বুঝতেছেন যে আমরা কোন কোন জিনিসগুলোতে আমরা মানে অ্যাকচুয়ালি উই আর প্রগ্রেসিং। বুঝছেন ব্যাপারটা? কারণ আমাদের তো এগুলো নতুন লাগবে, টাইলস লাগবে বাড়ি করতে গেলে বা নতুন করতে গেলে, দরজা লাগবে, এগুলো লাগবে, ঠিক না? চিকিৎসাটা সমস্যা হয়ে গেছে, যদিও ওষুধ আছে, বাট আমরা আসলে ভাবে চিকিৎসাটা প্রতি বছর নাকি 5 বিলিয়ন মার্কিন ডলার চলে যায় এই দেশের বিভিন্ন দেশে চিকিৎসা করার জন্য। চিকিৎসার জন্য যাবে তো, এটা কি মরবে নাকি? বুঝতে পারছেন? তো ফিলোসফিটা এরকম থাকে আর কি। হ্যাঁ, তাহলে চারটা জিনিস কি কি দাঁড়াইলো? চারটা জিনিস একজনের সাথে রিলেটেড। দেখছেন ডায়মন্ড শেপ হয়েছে না? ও চলে গেছে। এই যে ডায়মন্ড শেপ হয়েছে না, ডায়মন্ড শেপ হলো, এই চারটা জিনিস তো আমরা এখন পড়লাম, তাই না? ফ্যাক্টর এন্ড ডোমেইনস পড়লাম। আপনার যেরকম ন্যাচারাল রিসোর্সেস, আপনার যেমন আমাদের কি ন্যাচারাল রিসোর্সেস, জনসংখ্যা আমাদের একটা রিসোর্স। বাংলাদেশের জনসংখ্যা কি বাংলাদেশের জন্য একটা রিসোর্স। ফ্যাক্টর এন্ড ডোমেইনস না, আমাদের জন্য গ্যাস আমাদের জন্য একটা রিসোর্স। তো বাংলাদেশের রিসোর্সেস হচ্ছে এগুলা। ফান্ড স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভালরি। ফান্ড স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভালরি
চারটার সাথে রিলেটেড, বুঝতে পারছেন? তাহলে আপনার ফার্ম স্ট্র্যাটেজিটা কি? ফার্ম স্ট্র্যাটেজি হচ্ছে আমার উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো, বাংলাদেশকে কি ইম্পোর্টার কান্ট্রি থেকে বাংলাদেশের এক্সপোর্টার কান্ট্রিতে নিয়ে যাওয়া, প্রোডাকশনের মাধ্যমে এক্সপোর্টার কান্ট্রিতে নেওয়া যাওয়া, তাই না? এইভাবে স্ট্রাকচার করা, বিশাল বড় ফ্যাক্টরি করছে, এন্ড রাইভালরি কম্পিটিশন থাকে, কম্পিটিশন না থাকলে তো মনোপলি হয়ে যাবে, তখন কি প্রাইস মানে এফিশিয়েন্ট হবে না। আর কম্পিটিশন যত থাকবে তত আপনার চাপ বেশি থাকবে, তত আপনার ভালো করার প্রবণতা বেশি থাকবে, কারণ আপনি না দিতে পারলে আরেকজন দিয়ে দিবে, তাই না? তো আপনাকে সবসময় স্ট্রিক্ট থাকতে হবে যে আমার কাস্টমাররা কি চায়, মার্কেট ড্রিভেন হতে হবে এন্ড কম্পিটিটিভ প্রাইসে দিতে হবে। সো দ্যাটস ইওর ফান্ড স্ট্রাকচার এন্ড রাইভালরি। তারপর আমরা ডিমান্ড কন্ডিশনস কি? বাংলাদেশের ডিমান্ড কন্ডিশনস বাড়তেছে না? মানুষের আয় ইনকাম বাড়তেছে, মানে অ্যাকচুয়ালি জিডিপি তো বাংলাদেশে বাড়তেছে অ্যাকর্ডিং টু ইয়া। তো জিডিপি বাড়লে কি আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তেছে, সবকিছুতে বাড়তেছে। বাংলাদেশে আগে চিন্তা করলে বাংলাদেশ ট্যুরিজম বলতে কিছু ছিল না একটা সময়, 20-25 বছর আগে মানুষ ভুলেও কক্সবাজার যাইতো কিনা সন্দেহ আছে। আর এখন মানুষটা চিন্তা করেন যে তারা প্রত্যেক 2-4-6 মাসে তারা বাইরে ট্যুর দেয়। এই জিনিসগুলো ডেভেলপ করতেছে না, মানুষ কিন্তু এখন আগের মতো নয়, মানুষ চাচ্ছে কি আমি একটা ভালো, এখন আর কেউ চিন্তা করেন আমি বাড়ি করবো, এখন চিন্তা করেন আমার একটা ফ্ল্যাট একটা গাড়ি থাকলেই হবে, আমার জায়গা কিনে বাড়ি গাড়ি করে সেটা না। আমি এখন আর ওই ছেলেমেয়ের জন্য সব কিছু আমি কষ্ট করে আজীবন আমার ছেলেমেয়ের জন্য জমা রেখে যাবো, ওটাও কেউ চিন্তা করে না। চিন্তা করে যে আমি ভোগ করে দিই, আমার নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে, গাড়ি থাকবে, হ্যাঁ মানে আমি একটা সুন্দর জীবনযাপন করে যাবো, আমি সব কষ্ট করে আমার ছেলেমেয়ের জন্য জমা রেখে যাবো, আমি কষ্ট করবো, ওই ফিলোসফিটার থেকেও কিন্তু চলে আসে, ওয়েস্টার্নাইজড হচ্ছে, তাই না? সো এই জন্য কি ডিমান্ড কন্ডিশন বাড়ে গেছে, তাই না? এখন তো আর কেউ ওরকম যে না আমি সবাই ঘুরতে যাচ্ছে, সবাই কেনাকাটা করতেছে, বাইরে খাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, এত শপিং মলস, এত দোকানপাট চলে কিভাবে মানুষ কেনাকাটা না করলে, এত দাম দিয়ে, তাই না? তো মানুষের কি ডিমান্ড কন্ডিশন তো অবশ্যই বেড়েছে, না বাড়লে তো না কেনা বেচে কেনা না হলে তো এই এত আপনি বনানি 11 নম্বরে যান, পয়সা আপনি মানে সব শপিং মল ব্র্যান্ডেড মলস পাবেন, এখানে মানুষ কেনাকাটা করতেছে, না করলে তো এই দোকানগুলো হয় না। তারপরে এই ঢাকা শহর এই রিজিয়নটাতে আপনি এই গুলশান, বনানী, উত্তরা, এই ধানমন্ডি এই রিজিয়নটাতে আপনি কয়শো রেস্টুরেন্ট আছে চিন্তা করেন, প্রত্যেকটা রেস্টুরেন্টে, হ্যাঁ ধানমন্ডিতে পুরোটা রোডেই সব হ্যাঁ খাবার রেস্টুরেন্ট। তাহলে এই যে জিনিসগুলো কিভাবে না চললে মানুষ না খেলে কি হচ্ছে, আমাদের ডিমান্ড প্যাটার্ন চলছে না। আগে আমরা কি বুঝতাম খালি বাইরে যাওয়ার মধ্যে যে বাংলা চাইনিজ খাওয়া, এখন এগুলো আছে পাস্তা এটা সেটা বুফে হ্যান ত্যান কত জিনিস চলে আসছে। তো ডিমান্ড কন্ডিশন চেঞ্জ হয়েছে। ফাইনালি রিলেটিং এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রি, এই যে মেইন ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করতেছে, এটার সাথে সাথে তো সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে ডেভেলপ করতেছে, তাই না? যে কোনো যেটাই হোক, অ্যান্সিলারি হোক, যেমন গার্মেন্টসের কথা বললাম, তারপরে বিভিন্ন অন্য যে জাতীয় যেরকম এখন গাড়ির ক্ষেত্রেও হচ্ছে দেখা যায় অনেক কিছু লাগে, সাপোর্টিং অনেক কিছু লাগে না, মেটাল লাগে, এই লাগে, ওই জিনিসগুলো যদি বাংলাদেশ থেকে সোর্সিং করতে পারে তাহলে তো কষ্ট অনেক কম পড়ে, যাই আপনি নিজের দেশ থেকে নেবেন খরচ অনেক কম পড়বে। সো এই সাপোর্টিং ইন্ডাস্ট্রিজগুলো রিলেট করে। তো এই চারটা ফ্যাক্টর যদি থাকে, এই টোটালি বলছে ডায়মন্ড অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডিটারমাইন্স অফ ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ টোটাল। তার মানে আপনার এই চারটা ফ্যাক্টর যদি থাকে, এই চারটা ফ্যাক্টর ডিটারমাইন করবে যে আপনার কি পরিমাণ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। বুঝা গেছে? তার মানে আমরা বুঝলাম বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোথায় আছে, অলরেডি গার্মেন্টসে আছে, যে ফ্যাক্টর এনভায়রনমেন্টগুলোকে চিন্তা করলাম, কারণ বাংলাদেশের চিপ লেবার ফ্যাক্টর এনভায়রনমেন্ট, তাই না? তারপরে কি স্ট্র্যাটেজি কি, বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি করার জন্য এই সাভার ভিসা, রমুকি ভিসা, গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা, তাহলে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড ডাইভার্ট, ডিমান্ড কন্ডিশনস, বাংলাদেশের মার্কেটিং অনেক চাহিদা না, বাইরে যদি অর্ডার প্লেস না করে ফরেন মার্কেট থেকে তাহলে মার্কেট প্রডিউস করতে হবে, আমরা বাংলাদেশের প্রোডাক্টের কি চাহিদা আছে, বাইরের দেশে চাহিদা আছে না। রিলেটিং এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, তার মানে কি বা গার্মেন্টস রিলেটিং এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ অনেক আছে না, কেউ কালারিং করতেছে, কেউ আপনার ওয়াশিং ডাইং এগুলো করতেছে, কেউ গুদাম করতেছে, কেউ প্যাকেজিং এর কাজটা করতেছে। তাহলে এই চারটা ফ্যাক্টর দিয়ে আমি কি বুঝতে পারছি, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা সবাই? এবার আসেন বলতেছে যে ডাজ পোর্টারস থিওরি হোল্ড। So government policy can affect demand through product standards, influence rivalry through regulation and antitrust laws, impact the availability of highly educated workers and advance transportation infrastructure, তাই না? তাহলে গভর্নমেন্ট পলিসি কি করতে পারে, আপনার ডিমান্ডকে এফেক্ট করতে পারে থ্রু কি প্রোডাক্ট স্ট্যান্ডার্ডস, তাই না? যে এরকম এই মানের এই প্রোডাক্টটাকে করতে হবে, তাহলে গভর্নমেন্টের পলিসি কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট যদি বলে যে না এই ধরনের এই মানের প্রোডাক্ট আপনি প্রডিউস করতে পারবেন না, তাহলে তো আমাকে ওরে কমপ্লাই করতে হবে,
ওই পলিসি ফলো করতে হবে, তাই না? ইনফ্লুয়েন্স রাইভালরি থ্রু রেগুলেশন অ্যান্ড অ্যান্টি ট্রাস্ট লস। তারপরে রাইভালরিটাও তারা রেগুলেট করতে পারে গভর্নমেন্ট চাইলে, যে আমি শুধু একটা কোম্পানিকে আমি লাইসেন্স দেবো, শুধু ওই প্রডিউস করবে, বা ইন্টারনেটে আমি বলে দিলাম শুধু ইন্টারনেটের কানেকশন শুধু 3-4টা হাতে গোনা 2-3টা কোম্পানির থাকবে, এর বাইরে কেউ কি প্রডিউস করতে পারবে না। বুঝে গেছে? তো তাহলে সেই ক্ষেত্রে তো তখন তো আপনি পারতেছেন না প্রডিউস করতে, রাইট? ক্যান ইউ প্রডিউস? নো। Finally, বলতেছে impact the availability of highly educated workers and advanced transportation infrastructure, right? তাহলে কি বলতেছে? availability of কি highly educated workers and advanced transportation infrastructure. তো গভর্নমেন্ট যদি আপনাকে সুযোগ সুবিধা না দেয়, ট্যাক্স হলিডে না দেয়, আপনাকে যদি ফ্যাক্টরি করার, কারণ ফ্যাক্টরি চাইলে তো আপনি করতে পারবেন না, আপনার অনেক ধরনের লাইসেন্স নিতে হবে, অনেক কিছু নিতে হবে, এই সুযোগ সুবিধা তো গভর্নমেন্টের দিতে হবে। তো গভর্নমেন্ট যদি এগুলো প্রোভাইড না করে সেই ক্ষেত্রে তো আপনি পারতেছেন না। পারবেন? পারবেন না। আপনি দেখলেন যে আপনার অ্যালকোহলের অনেক বাংলাদেশে চাহিদা আছে, অনেক অ্যালকোহল খাইতে চায়, বা অ্যালকোহলিক ড্রিঙ্কস, বাট অ্যালকোহলিক ড্রিঙ্কস তো ইজ নট অ্যালাউড, তাই না? তো গভর্নমেন্ট তো এই পলিসিটা চাইলে থাকলেও তো গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করবে না। বুঝছেন ব্যাপারটা? এখন একটা ফরেন কোম্পানি চিন্তা করলো যে আমি এখানে এসে একটা অ্যালকোহল প্রডিউস করবো, এখন বাংলাদেশে হয়তো একটা প্রডিউস হয়, সো ওই অ্যালকোহলটা ইজ নট অ্যালাউড ইন বাংলাদেশ, রাইট? তো গভর্নমেন্ট কখনোই ওই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করবে না, কারণ এটা আমাদের পলিসিগত দিক থেকে এই জিনিসটা নাই। সো এখন গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু ওই যে আগে যে 4টা ফ্যাক্টর সবগুলা কিন্তু কাজে আসবে না, আপনার ডিমান্ড ফ্যাক্টর। এখন গভর্নমেন্ট বললো যে গ্যাস আছে, কিন্তু গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে গ্যাস তুলতে দিবে না, বা গ্যাসটা কাজে লাগাতে দিবে না, আপনার কিছু করার আছে? তাহলে তখন কি বোর্ডার্স কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরি কিন্তু হোল্ড করবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে সব কিছুতে। তারপরে ইম্প্যাক্ট দ্য অ্যাভেলেবিলিটি অফ হাইলি এডুকেটেড ওয়ার্কার্স অ্যান্ড অ্যাডভান্স ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। রোড ঘাট, রাস্তাঘাট, বিল্ডিং, কলেজ এগুলো যদি না থাকে তাহলে তো আমরা ওই জায়গাটা ডেভেলপ করবো না। এগুলো কিন্তু গভর্নমেন্টের অনেক বড় মেজর একটা রোল আছে। সো গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার করে সেই ক্ষেত্রে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা, হ্যাঁ, যদি পজিটিভ সাইডে ইন্টারফেয়ার করে ডেফিনেটলি ইটস গুড। পজিটিভ দিকে যদি ইন্টারফেয়ার করে তাহলে ইটস ডেফিনেটলি গুড, আর যদি নেগেটিভ সাইডে ইন্টারফেয়ার করে তাহলে তো সমস্যা। ফাইনালি বলছে the four attributes government policy and chance work as a reinforcing system and chance work completing each other and in combination creating the conditions appropriate for the competitive advantage. তাহলে বলতেছে যে 4টা অ্যাট্রিবিউটস, এই 4টা অ্যাট্রিবিউটস এর মধ্যে সাথে কি কি রিলেটেড? গভর্নমেন্ট পলিসি আছে, and work as a reinforcing system, chance working, complementing each other in a combination creating the conditions appropriate for competitive advantage. তার মানে গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে সেগুলো আমাদের জন্য কি ফেভারেবল হতে হবে, এন্ড যদি ওগুলো যদি আমাদের ফেভারে না কাজ করে, আমাদের বিপরীতে কাজ করে, এগেইনস্টে কাজ করে, তাহলে তো প্রবলেম, তাই না? তাহলে তো আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ধরে রাখতে পারবো। আমার গ্যাস আছে, আমাকে গ্যাস ইউজ করতে দিবে না গভর্নমেন্ট, তাহলে তো আমার কিছু করার নাই। আমি কিন্তু আমাকে যদি সেই গ্যাসটা ইউজ করতে দেয় তাহলে আমার জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হবে, তাই না? বুঝা গেছে ব্যাপারটা? তো গভর্নমেন্টকে আগে আসতে হবে, গভর্নমেন্টকে সেই সুযোগ সুবিধাটা দিতে হবে, সেই অপরচুনিটিসগুলো দিতে হবে, তো ওই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করে বা ডেভেলপ করে। Finally, so far, Porter's theory has not been sufficiently tested to know how well it holds up. So এই 4টা ফ্যাক্টর এন্ডোমেন্টে যেটা কাজ করা আছে সেটাতে খুব বেশি যে টেস্ট করা হয়েছে তা না, কিছু প্রিলিমিনারি টেস্ট করা হয়েছে, বা মানে যেটা দিয়ে আসলে একদম ওয়াইডলি সব ক্ষেত্রে এটা টেস্ট করা হয়। তো এই জিনিসটা বলাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। তো আসছে আমাদের এখানে বাইরে কে আসছে? আচ্ছা, তাহলে দেখেন ওয়ান অফ দ্য ইমপ্লিকেশন আমরা কি কি শিখলাম? তাহলে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি শিখলাম, নিউ ট্রেড থিওরি শিখলাম, আর এটা কি শিখলাম? Porters, diamond, হ্যাঁ, পোর্টার ডায়মন্ড। হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ ট্রেড থিওরি ফর ম্যানেজার্স? তাহলে ম্যানেজার্সরা এটা কেন লাগবে, আপনি কেন শিখতেছি এটা, আমাদের শিখে লাভ কি? আমাদের শিখে এই লাভ, আমরা যখন কোম্পানিতে ম্যানেজারের পজিশনে যাব, এজ ম্যানেজার হিসেবে কাজ করব উচ্চ পজিশনে, তখন আমার এটা ইমপ্লিকেশনস গুলো এই থিওরিগুলো আমাকে কিভাবে হেল্প করবে, তাই না? Location implications. A firm should disperse its various productive activities to those countries where they can be performed most efficiently. তার মানে আপনার ওই যে নিউ ট্রেড থিওরি বলেন, পোর্টার্স ডায়মন্ড, পোর্টার্স কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরি বলেন, এবং আপনার ওই প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি, এই জিনিসগুলো ইউজ করে আপনাকে বুঝতে হবে যে লোকেশন, কোন জায়গাটা আমার সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে, কোন জায়গাটা আমি সবচেয়ে বেশি কম খরচে আমার প্রোডাকশনটা করতে পারবো, ওই জায়গাটাই আমাকে চুজ করতে হবে ওই থিওরিগুলো ইউজ করে, যে এই জিনিসগুলো আছে আমি যদি এটা করি তাহলে কোন জায়গাটা আমার জন্য সবচেয়ে স্ট্র্যাটেজিক হবে, and I can produce at a very low cost. বুঝতে পারছেন? তারপরে কি বলতেছে যে ফার্স্ট মুভার
implications. So first mover, firms that do not may be at a competitive disadvantage. তাহলে যদি তারা যদি লোকেশনটা চুজ করতে না পারে তাহলে কি ওরা কি হবে কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে। ফার্স্ট মুভার ইমপ্লিকেশনস কি আছে? ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ ক্যান হেল্প আ ফার্ম ডমিনেট গ্লোবাল ট্রেড ইন দ্যাট প্রোডাক্ট। তার মানে আপনি যখন প্রথম হবেন, আপনি যখন মার্কেটে এন্টার করবেন ফার্স্ট, সেটা আপনাকে কি করবে? তার কিন্তু একটা ডমিনেন্স থাকে, তার একটা প্রতাপ থাকে। বলে না আমি এক নাম্বার, আমি করছি, আমি প্রথম। একটা কিন্তু মানুষ কিন্তু জোর গলায় বলে আমি এই এলাকার প্রথম চেয়ারম্যান। চেয়ারম্যান তো আরো ছিল, কিন্তু তারপরে বলে প্রথম চেয়ারম্যান, মানে প্রথম চেয়ারম্যানের একটা ইয়ে আছে। সো ফার্স্ট মুভার যে আছে, ফার্স্ট মুভার সে কিন্তু অনেক সময় অনেক মানুষ সুযোগ সুবিধা পায়, সে ডমিনেট করে গ্লোবাল ট্রেড ইন দ্যাট প্রোডাক্ট। বুঝতে পারছেন? তাহলে লোকেশন ইমপ্লিকেশনস গেল, ফার্স্ট মুভার ইমপ্লিকেশনস গেল। পলিসি ইমপ্লিকেশনস কি হবে? ফার্মস শুড ওয়ার্ক টু এনকারেজ গভর্নমেন্ট পলিসিস দ্যাট সাপোর্ট ফ্রি ট্রেড। তার মানে কি বলছে? ফার্মসদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। ফার্ম শুড ওয়ার্ক টু এনকারেজ গভর্নমেন্টাল পলিসিস দ্যাট সাপোর্ট ফ্রি ট্রেড। তাহলে ফার্মসদেরকে কাজ করতে হবে যেটা থেকে গভর্নমেন্ট যে পলিসিসগুলো করে সেই পলিসিসগুলোকে কি করে? সাপোর্ট করে। সো ওই জিনিসটাকে ওভাবে কাজ করতে হবে। ফার্ম শুড লবি দ্য গভর্নমেন্ট টু অ্যাডপ্ট পলিসিস দ্যাট হ্যাভ আ ফেভারেবল ইমপ্যাক্ট অন ইচ কম্পোনেন্ট অফ দ্য টাইম। ওই আমরা যেটা বললাম, তার মানে এটাই বলতেছি যে আমাদের যে ফার্মসগুলো আছে, বিভিন্ন ওয়ালটন, রানার, পিএইচপি, নাসির গ্লাস, হ্যাঁ, গার্মেন্টস যারা যারা আছে, তারা গভর্নমেন্টের সাথে একটা লবিং করবে। লবিং মানে কি? যোগসাজশ করবে, একটা ডিসকাশন করবে। করার পরে তারা যাতে so that they form policies. You're too early for the next class. So to adopt policies that have a favorable impact on each component of the diamond. আমরা যে each component কি বলছিলাম? factor endowment, তাই না? demand conditions, চারটা কম্পোনেন্টস পড়ছিলাম না? প্রত্যেকটা কম্পোনেন্টস কে গভর্নমেন্টের সাথে একটা লবি করবে যাতে ওই কম্পোনেন্টগুলো ফেভারেবল হয়। ওই চারটা কম্পোনেন্ট, ডিমান্ড কন্ডিশনস, তারপরে ফার্ম স্ট্রাকচার, স্ট্র্যাটেজি স্ট্রাকচার, তারপর হচ্ছে ফ্যাক্টর এন্ডোমেন্টস, এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে আপনার যে মানে সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রিজ বা যেটা সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। সো ব্যালেন্স অফ পেমেন্টস দ্যাটস আ নিউ টপিক। তো আচ্ছা, শেষ করে দিই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা শেষ করে দিই। না বেশি কিছু নাই, এই যে কয়েকটি আছে। দিনই স্লাইড আজকে দিব না। ব্যালেন্স অফ পেমেন্টস কি জানেন তো? ব্যালেন্স অফ পেমেন্টস হচ্ছে শর্টকাটে বলে দেই, এটা শেষ করে দেই চ্যাপ্টারটা। তো ব্যালেন্স অফ পেমেন্টস হচ্ছে যে আমরা কি এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের যে ডিফারেন্সটা, সেটাই আমরা কি ব্যালেন্স অফ পেমেন্টস বলি। আমি কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটার যে ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে আমার ব্যালেন্স অফ পেমেন্টস। আর কান্ট্রিজ অফ ব্যালেন্স অফ পেমেন্টস keep track of the payments to and received from other countries for a particular time. So balance of payments BOP বলা হয়, BOP। ব্যালেন্স অফ পেমেন্টস কি? BOP। সো আপনার কি এক্সপোর্টস মাইনাস কি ইম্পোর্টস। সেটাই, তাহলে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। কারণ আপনার যদি এক্সপোর্ট কম হয়, ইম্পোর্ট বেশি হয়, তাহলে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্টস। আর যদি এক্সপোর্ট বেশি হয়, ইম্পোর্ট কম হয়, তাহলে কি পজিটিভ ব্যালেন্স অফ পেমেন্টস। বুঝতে পারছেন? Balance of payments accounting uses double entry bookkeeping, so the sum current account balance, the capital and the financial account should always open up to zero. So accounting এর মধ্যে তারা সবকিছু bookkeeping করে। There are three main accounts. কি কি আছে? The current account, record transactions that pertains to goods, services, income, receipts and payments. মানে এই ব্যালেন্স অফ পেমেন্টস এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টিং এ করছেন না, যে আপনারা যে ব্যালেন্স শিট করেন বা আপনারা ইনকাম স্টেটমেন্ট করেন, সেরকম এই ব্যালেন্স অফ পেমেন্টস এর মধ্যে কিছু আছে। একটা কি আছে? কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কি কি রাখে? আপনার পার্টেন টু গুডস, সার্ভিসেস, ইনকাম, রিসিপ্টস এন্ড পেমেন্টস। ঠিক আছে? তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হতে পারে। ডেফিসিট কখন হবে? যদি a country imports more than it exports। যদি বেশি ইম্পোর্ট করে, এক্সপোর্ট কম করে, তাহলে কি হয়? ডেফিসিট হয়, লস, মানে ঘাটতি করে। আর সারপ্লাস কখন হয়? যদি এক্সপোর্ট বেশি করে, ইম্পোর্ট কম করে। বুঝা গেছে? একটা গেল কি কারেন্ট অ্যাকাউন্ট। এবার আসছে আমরা কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কি ছিল? আপনার যে পার্টি টু গুডস এন্ড সার্ভিসেস, ইনকাম, রিসিপ্টস এন্ড পেমেন্টস। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট রেকর্ডস ওয়ান টাইম চেঞ্জেস ইন দ্য স্টক অফ অ্যাসেটস। স্টক অফ অ্যাসেটস এর যে ওয়ান টাইম চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? তারপর কি হচ্ছে? এই কারেন্ট অ্যাকাউন্টের পরে কোনটা আসছে? ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইনালি হচ্ছে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট। ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট রেকর্ড ট্রানজাকশনস দ্যাট ইনভলভ দ্য পারচেজ অর সেল অফ অ্যাসেটস। একটা হচ্ছে রেকর্ড ওয়ান টাইম চেঞ্জেস ইন দ্য স্টক অফ অ্যাসেটস। একটা ওয়ান টাইম যে চেঞ্জ হয় স্টকে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার পারচেজের ক্ষেত্রে রেকর্ড ট্রানজাকশনস দ্যাট ইনভলভ দ্য পারচেজ অর সেল। বুঝতে পারছেন? পারচেজ অর সেলের ক্ষেত্রে যেটা হয়,
এখন আপনার দেখা যাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে আপনার জিনিসটা কি কোনো কিছু একটা আস্তে আস্তে বড় মার্কেটে দাম বাড়ে, দাম বাড়লে ওই জিনিসটার প্রাইস বেড়ে যায়। সেটা হচ্ছে যে আপনার ওয়ান টাইম, মানে একটা ওয়ান টাইম চেঞ্জ, সিঙ্গেল টাইম যে চেঞ্জটা হচ্ছে সেটা। আর এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হচ্ছে আপনি যদি কোনো কিছু বিক্রি করেন এবং কিনেন, সেই জিনিসটা যায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? আর ওটা হচ্ছে ওয়ান টাইম চেঞ্জ। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এই যে এটা একটা एग्जांपल দেখেন, what is the balance of payments, United States balance of payments account। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে কি আছে? এক্সপোর্ট অফ গুডস, সার্ভিসেস এন্ড ইনকাম রিসিভস, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ফার্স্টে। তাহলে গুডস, সার্ভিসেস এন্ড ইনকাম রিসিভস, বুঝতে পারছেন? এগুলা গেল এক্সপোর্ট, এগুলো এক্সপোর্ট। এক্সপোর্ট মানে আপনার পজিটিভ, কারণ এক্সপোর্ট হলো বৈদেশিক মুদ্রা আপনার দেশে আসতেছে। এক্সপোর্ট করছি কি কি? গুডস এক্সপোর্ট করছি, সার্ভিসেস এক্সপোর্ট করছি এন্ড ইনকাম রিসিভস, তাই না? ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করলাম কি? গুডস, সার্ভিসেস এন্ড ইনকাম রিসিভস। এটা করলে সবকিছু দেখেন মাইনাস নেগেটিভ, কারণ আপনার দেশের থেকে টাকাটা চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ইউনিল্যাটারাল কারেন্ট ট্রান্সফার, তার মানে এই যে এইটা প্লাস মাইনাস করে আমার কত আসতেছে, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আসতেছে কত? এই যে নেগেটিভ আসতেছে 7,31,200 টাকা। ওই যে আমার এইটা 8,70,000 এত থেকে এই যে এটাকে প্লাস মাইনাস করলে আমার আসে হচ্ছে এই যে এটা, বুঝতে পারছেন? মানে ইউনিটের এই যে 1 লক্ষ সামথিং ডিফারেন্স আসে। তারপরে দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বলতেছে? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে বলতেছে যে আমার আপনার এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে বলতেছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশনস নেট, এটা একবারই দেখাই দিয়েছে যে ক্যাপিটাল আমরা যে কি ওয়ান টাইম যে চেঞ্জটা হয় সেটা আসছে কি নেগেটিভ। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কি আসছে? ওন অ্যাসেটস অ্যাকাউন্ট, অফিশিয়াল রিজার্ভ অ্যাসেটস, গভর্নমেন্ট অ্যাসেটস, প্রাইভেট অ্যাসেটস। যে বিভিন্ন আমরা যে কিনি গভর্নমেন্ট অ্যাসেটস, প্রাইভেট অ্যাসেটস, এগুলো আমরা যে কিনলাম, তো কিনলে তো টাকাটা চলে যাচ্ছে, তো এটা নেগেটিভ। আর যখন foreign owned assets in the United States, foreign official states in the United States, other foreign assets in the United States, যখন আমরা সেল করি তখন টাকাটা আসে পজিটিভ, তাই না? সেই জন্যই আসে স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি আছে এত টাকা। সো এটা জাস্ট আপনাদের এক্সাম্পলের জন্য, এটা তো আপনারা দেখতে হবে, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য ইয়া করলাম। সো মেইন জিনিসটা যেটা বুঝতে হবে ইজ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ব্যাড কিনা। কারেন্ট অ্যাকাউন্টটা যদি ডেফিসিট হয় সেটা কি খারাপ কিনা? হ্যাঁ, অবশ্যই খারাপ, কারণ আপনার এক্সপোর্ট কম হচ্ছে, ইম্পোর্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিয়ে ম্যাটার, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ইমপ্লাইজ আ নেট ডেটার ফর পারসিস্টেন্ট ডেফিসিট টু লিমিট ফিউচার ইকোনমিক গ্রোথ। যদি আপনার এরকম ডেফিসিট হতেই থাকে, আপনি ইম্পোর্ট করেন তাহলে আপনার ফিউচার ইকোনমিক গ্রোথটা কি হবে? হ্যাম্পার হবে। বাট ইভেন দো ক্যাপিটাল ইজ flowing out of the United States as payments to foreigners, much of it flows back as investments in assets. Here suppose foreigners stop buying US assets and sell their dollars for another currency, dollar crisis could occur. যেটা আমাদের হয়েছে, যে ডলার ক্রাইসিস হয়েছে। আমাদের যদি লোন অনেক বেশি হয়ে যায়, আমাদের লোন যদি ঘাটতি, আমাদের রিজার্ভে যদি টাকা না থাকে, তখন কি আমরা অন্য দেশ থেকে খোঁজার চেষ্টা করি, তাই না? কারণ লোন অনেক বেশি হয়ে গেছে। লোন বেশি কখন হয়? যখন আমাদের রিজার্ভ খালি হয়ে যাবে আস্তে আস্তে লোন বেশি করতে গেলে, তখন আমাদের যে ডলার ক্রাইসিস হবে, ডলার ক্রাইসিস হলে দাম অনেক বেশি বেড়ে যায়, বুঝতে পারছেন? এখন বর্তমানে যেটা হচ্ছে এক্স্যাক্টলি ওই জিনিসটাই হচ্ছে, ঠিক আছে? তো শেষ, হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট খারাপ। দেখো ভিডিওটা হচ্ছে কিনা, ভিডিওটা অফ করেন। আচ্ছা, আপনাদেরকে আমি আর একটা ডেট দিয়ে দিব, একটা